যদি প্রশ্ন করি দিগন্ত রেখার শেষ কোথায়, জানি উত্তরটা নেই, কারণ দিগন্ত রেখা ছুঁয়ে দেখতে যদি আমরা 1000 মাইল পথ পাড়ি দিই তাহলে হয়তো দিগন্ত রেখাটা পিছিয়ে যাবে ততটাই। ঠিক কিছু মানুষের স্বপ্ন কিন্তু সেই রকম, কিছু মানুষের পথ চলা কিন্তু ঠিক সেই রকম যার কোনো শেষ নেই, শেষের মাত্রা নেই, শুধু এগিয়ে চল। সেই এগিয়ে চলার কাহিনী নিয়ে আই লিভ সাকসেস স্টোরিতে এই মুহূর্তে আমাদের সাথে পল্লব পাত্র। ওয়েলকাম টু আই লিভ সাকসেস স্টোরি। থ্যাংক ইউ। আপনার থেকে শুরুতেই যেটা জানতে চাইব, এই মুহূর্তে আপনি আপনার পরিচয়টা, আপনার সরকারি পরিচয়টা। এই মুহূর্তে আমি জয়েন্ট বিডিও হিসাবে মন্তেশ্বর ডেভেলপমেন্ট ব্লকে আছি, কিন্তু ডেপুটেশনে কারেন্টলি ওয়ার্কিং পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার সল্টলেকে আইটি সেলে আমি আছি, আইটি সেলটাকে লিড করছি। এখন ওটাই আমার মানে প্রাইমারি কাজ। একটা জায়গায় রয়েছেন, একটা আইডেন্টিটিতে আছেন, একটা টিমকে লিড করছেন, কিন্তু এর পরের ধাপগুলো আমরা জানবো, হয়তো আমাদের অনেককেই অবাক করবে। কিন্তু আগে কিছুটা পিছনে চলে যাই, আমরা পিছনে চলে যাই আপনার ছোটবেলার কথা, আপনার স্কুলিং এর কথা। ছোটোবেলাটা তো আমার কেটেছে আমার গ্রামে। আমি হাওড়া জেলার আমতা, তারও বেশি মানে আরেকটু ইন্টেরিয়র, সেটা হচ্ছে সোমেশ্বর গ্রাম। আমার রসপুর হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার ওখানেই সমস্তটা পশ্চিমবঙ্গ যে বাংলা বোর্ডেই পড়াশোনা হয়েছে। তারপর তো আমি চলে যাই এতে এনআইটি সুরতকল, এটা ম্যাঙ্গালোর, কর্ণাটকের ম্যাঙ্গালোরে, সম্পূর্ণ নতুন জায়গা। সেখান থেকে মেকানিক্যালে বিটেক করি। ওই 4 বছর খুবই ভালো কেটেছে বন্ধুদের সাথে, হোস্টেল লাইফ। আর শেষ সেমিস্টারে তখন আমাদের একটা অপশান ছিল যে যে কোম্পানি আসবে বসলে, সেটা সফটওয়্যারই হোক কি কোর কোম্পানি হোক। তা আমি সফটওয়্যার কোম্পানি ফার্স্ট এসেছিলো, তাতে বসেছিলাম, তাতে আমার ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে যায় এবং আমি সফটওয়্যারেই আমার কর্মজীবন শুরু করি, যদিও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সেইভাবেই আমি মুম্বাইতে আমার প্রথম কাজ শুরু হয়। তারপর তো ওখান থেকে আমি ব্যাঙ্গালোরে যাই হানিওয়েলে, ওখানেও সফটওয়্যারে কাজ করেছি। তারপরে যেহেতু অনেক দিন বাইরে থেকেছি, আমি কলকাতায় ফিরতে চেয়েছিলাম। তো লাস্ট যে কোম্পানিতে আমি কাজ করতে সেটা হচ্ছে কগনিজেন্ট টেকনোলজি। তো ভালোই চলছিল, সবই ঠিক আছে। ওখান থেকে অনেক কিছু। কত বছর এই জার্নিটা? এই একটা খুবই লম্বা জার্নি যাকে বলে, কেন প্রায় 15 বছর আমি এই সফটওয়্যারে কাজ করেছি। তারপরে 15 বছর পরে আপনি কোথাও তো যেন ঘরের টানে আপনি কলকাতায় ফিরে এসেছিলেন। একদম ঠিক, আমি ঘরের টানেই আসা এখানে। কিন্তু তারপরে কেন আপনার মনে হলো যে না, আমার ভিতরের যে জায়গাটা আছে সেটা এই এত পথ ঘুরে, এবং আপনার সঙ্গে আগে যেটা জেনেছি যে আপনি বিদেশেও কয়েকবার গেছেন এই সফটওয়্যারের কাজ নিয়ে। হ্যাঁ, কারণ আমার H1B ভিসা ছিল, আমি ইউএসএ 3 বার গেছি এবং 1 বছর 1.5 বছর থাকার পরেই আমার তখন যেহেতু বাবা মা, তখন দাদা দিদি সবাই এখানে, তো আমি আবার ফিরে আসতে চেয়েছি। কিন্তু যেহেতু H1B ভিসা, আবার আমাকে জোর করে পাঠানো হয়েছে, আবার ফিরে এসেছি। এই চলছিল। তারপর তো আমার বিয়েও হয়ে গেছে, আমার অনেক দিনের বান্ধবী। তো আমার বান্ধবী এখানে, মানে আমার স্ত্রী তখন এখানে জব করছেন, তো ও জব ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম আমি এখানে ফিরে আসতে। তো সেই হিসাবে আমার এখানে বারবার ফিরে আসা। আর তা এর মধ্যে এত ভালো কিছু চলতে চলতেই কিছু কিছু রিসেশন টাইমের সময় এমন গেছে, আমার অনেক বন্ধুকে লে অফ করা হয়েছে জব থেকে, তাদের গেছে। এই একটা জিনিস আমাকে নাড়া দিয়েছিল। আর তার সাথে আমি যে প্রজেক্টগুলোতে কাজ করতাম বেশিরভাগই ছিল সব ইউএস প্রজেক্ট, মানে না আমি জব স্যাটিসফ্যাকশন সেই অর্থে পেতাম না, কারণ আমি যাদের জন্য কাজ করছি, যার কাজ করছি, না তাদের সাথে ভালো ইন্টারাকশন, না আমি আমার দেশের কারোর সাথে, মানে সেই ইন্টারাকশনটা হচ্ছে না। ওই প্রজেক্টগুলো ওখানকারই আছে। তো এইটা থেকে আমি ভাবতে শুরু করি। তখন আমার ওয়াইফের সাথে আলোচনা করে, আমার বাবা মা দাদা দিদি সবাই মানে গভর্নমেন্ট জবই ছিলেন বা আছে, এখন দাদা দিদি আছে, জব করছে হাই স্কুলের, ওরা স্কুল টিচার। তো সেই হিসাবে আমার মনে হয়েছিল যে গভর্নমেন্ট জবে যদি আসতে পারি, মানে একটু ক্যালকুলেটিভভাবে তখন আসতে চেয়েছিলাম যে আমি থাকবো ওই বেঙ্গলেই থাকবো, আবার একটা ভালো পজিশানেও থাকবো। তো সেই রকম কী আছে, তখন সেই হিসাবে আমি দেখলাম যে WBCS হতে পারে। আপনি WBCS হওয়ার জন্য প্রস্তুতি শুরু করার কথা ভাবলাম, হ্যাঁ। কিন্তু
যতটুকু আপনার থেকে জেনেছি সেটা এখন জানতে চাইবো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার বান্ধবী বা স্ত্রী যিনি, তিনি আপনাকে সেই ডেস্টিনেশনটাই পৌঁছিয়েছেন, সেই গল্পটা যদি। একদম সত্যি, কেননা আমি তো ভাবলাম করব, কিছু নেট ঘেঁটে রিসার্চ করা শুরু করেছিলাম, কিন্তু সেই হিসাবে মানে কুল কিনারা পাচ্ছিলাম না। আর আমার ওয়াইফ কোনো এক সময় লিঙ্কড ছিল আইলিপ বা এই পাথফাইন্ডারের সাথে, তো ওর প্রথম মাথাতে আসে যে এইভাবে গাইডেন্স ছাড়া এটা পার করা সম্ভব নয়। ও তখন জোর করে, কিন্তু আমি কখনোই বিলিভ করতাম না যে এই বাঁধা ধরা এরকম পড়াশোনা হবে, কিছু করা যাবে এটাতে, নিজের মতো করে না করলে হবে না। তখন ও আমাকে বললো ঠিক আছে, ওর নিজের স্যালারি দিয়ে আমাকে জোর করে এনে এখানে ভর্তি করে দেয়। আর আমি আই কথাটা দেখে আমার একটু মনে হয়েছিল যে আই ইন্টেলিজেন্সির ব্যাপার, যেমন আইফোনের মতো, তা আই লিপের এই আইটা আমার খুব ক্যাচি মনে হয়েছিল। তো তখন দেখা যাক কীরকম, তারপর থেকেই সত্যি আমার এটাই গাইডেন্সটাই চেঞ্জ হয়ে যায়, পথটাও পাল্টে যায়, অনেক মানে স্মার্ট ওয়ার্কটা শুরু হয়। সেটা কত সালের কথা? এইটা আমার ওই তখন 2016-17 এই সময় করি। 2016-17 শুরু করে আপনি কবে সেই ক্র্যাকটা করলেন, আপনি জয়েন করলেন কত সালে? আমি 2018-র যে পরীক্ষাটা ছিল তাতে মানে ফরেস্ট সার্ভিসেও পেয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, আর তার সাথে জয়েন্ট বিডিও। তো ওইটাতেই জয়েন করি, তো মাঝখানে তো কোভিড এসে গেল, তার ফলে একটু লেট হলো। আমি ওটা 2021-এ জয়েন করি জয়েন্ট বিডিও। যাওয়ার আগে আপনার থেকে যেটা জানবো সেটা হচ্ছে যে যেহেতু আপনি পড়াশোনার মধ্যে বিভিন্ন ধারার পড়াশোনার মধ্যে থেকেছেন, আপনি বিদেশের কালচারটাকে, সেখানকার অ্যাপ্লিকেশনসকে দেখেছেন, এই যে আমরা জেনারেল এডুকেশন সিস্টেম যেটা আমরা রোজ পড়ছি, আমরা স্কুল কলেজে যেভাবে পড়ছি, তার সাথে এই যে কম্পিটিটিভ ফিল্ডটা, ডাব্লিউবিসিএস প্রিপারেশন, কোথায় পার্থক্যটা? পার্থক্য তো দেখেছি, আমি সত্যি নিজে এটা অনুভবও করেছি। কেননা যখন আমি পড়তাম, আমরা সবসময় ছোটোবেলা থেকে মোটিভেট করা হতো যে সায়েন্সটা কি ভালো করে করা হোক, তাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওটাতেই হবে। সেই হিসাবে সেই অর্থে আমি হিস্ট্রি জিওগ্রাফি তো বোধহয় পড়িই নি বিশেষ, কিন্তু এইখানে আসার পর দেখলাম এটার গুরুত্ব অনেক আছে, এবং এইগুলো সব লিঙ্ক করে করে পড়তে পারলে ভালো। মানে এটা একটা তো স্টোরি তো শুধু নয়, এটা একটা জীবন দর্শন, তারপর তার সাথে ভারতের ইতিহাস থেকে শুরু করে, এবং জিওগ্রাফি হিস্ট্রি যে কীভাবে লিঙ্ক হয়ে যাচ্ছে কখন কোথায়, তার সাথে পলিটি, যেটা আমি কখনো পড়িনি আমার কোনো সাবজেক্টে, কোনো গ্র্যাজুয়েশনে কোথাও পড়িনি, সবটাই এইখানে এসে শুরু হয়েছে। তো এই সবগুলোকে লিঙ্ক করে করে যখন পড়তে, এইটা খুব দরকার যে শুধু ওই আইসোলেটভাবে একটা সাবজেক্টকে সেটাকে মার্কস তোলার জন্য পড়া, ওইটা করলে যেটা হয় স্কুল কলেজে, কেন অত হয়তো সময়ও থাকে না বা স্কোপও থাকে না, আর এখানে তো আরই কম সময়, কিন্তু যেইটাকে একবার জয় করে যে ঠিক আছে আমি একটু রিস্ক নিয়ে ভালো করে হোলিস্টিকভাবে পড়াশোনা যেটাকে যদি করা যায়, সেইটা করলে কিন্তু আরও লিঙ্ক থেকে আরও মনে থাকবে ভালো। মানে আমি যত না বেশি ডেটা মুখস্থ করে অ্যান্সার করতে পেরেছি, তার চেয়ে বেশি আমি অ্যাজাম্পশান আর লজিক্যাল অ্যানালিসিস করে শর্ট মানে এগুলোকে বাদ দিতাম, দিয়ে অ্যান্সারে পৌঁছাতাম। আইবিপির এডুকেশন প্রসিডিওর যেটা, তার মধ্যে এই যে লজিক্যাল অ্যানালিসিস সমস্ত কিছুকে, এই জায়গাটা কতটা পেয়েছেন, সেখানে কতটা আপনাকে ইয়ে করছে? এইটা তো হ্যাঁ আছে তো অনেক কিছু, কিন্তু খুব স্মার্ট ওয়ার্কভাবে করতে গেলে কম সময়, কারণ আমার সময় খুব কম ছিল, সকাল 8টা থেকে রাত 8টা তো অফিসেই চলে যাচ্ছে, আর উইকেন্ডগুলো আছে, উইকেন্ডগুলোতে আমি আসতাম এখানে ক্লাসে। এখানে আসার পর রিয়ালাইজ করলাম যে এই লেভেলে পড়াশোনা করতে হয়, এত ডিপে করতে হয়, এত ডিটেলসে করতে হয়, আর সেইগুলো কোন জায়গাটাকে ফোকাস করতে হয়। কেননা আমি সবসময় সবটা না পড়ে, সবটা পড়া যাবে না, মানে আইডিয়াটা থাকবে, কিন্তু ফোকাস করতে হবে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখান থেকে আমি স্কোর করতে পারবো। তো এই জিনিসগুলো শিখেছি। আর একটা ভালো আইডিয়া আমি পেয়েছিলাম, যেটা আমাকে লাইফ টাইম মানে কী হলো ডিভিডেন্ড দিয়েছে, সেটা হচ্ছে যে আমার যেহেতু সময় কম, আমি প্রায়ই বলতাম স্যারেদের যে আমি কী করে করবো এটা, তো বলছে তো কানে শুনে, কেন আমি যখন জার্নি করছি, আমি অফিসে যাওয়া আসা করার সময় আমি ওই 5-10 মিনিটের রেকর্ড করতাম, সেটাকে 5 বার শুনতাম নিজের পড়া কি, তো এইভাবেই আমার হয়ে যেত, ওইখানেই পড়া হতো। আবার পড়ে যে পড়া সেটা নয়, ওই শুনে পড়া হতো। এই জিনিসটা আপনাকে আরো একটু ভালো করে বলতে বলবো, কারণ এটা আমার মনে হচ্ছে কোথাও যারা লড়াই করছে জীবনে, তাদের এই পড়ার সিস্টেমটা অনেক বেশি হেল্পফুল হতে পারে, এটা যদি আপনি আরো একটু বলেন। এইটা হচ্ছে হয়তো যারা ওয়ার্কিং আছে, যাদের সময় কম, যাদের জার্নি করতে হয় অনেক, তারা করতে পারে। মানে পড়ার সময় দেখে নিয়ে যেটা ইম্পর্টেন্ট, মানে আমি জানি আমি এটা ভুলে যাই বারবার, অথচ এটা ইম্পর্টেন্ট, সেই জায়গাটাকে আমি পড়ে মোবাইলে রেকর্ড করে নিলাম, নিয়ে ওগুলোকে নেমিং কনভেনশন দিয়ে ভালো করে ডেট দিয়ে সেগুলোকে সেভ করে রাখতাম। এইবার ওগুলোকে আমি যাওয়ার পথে
কানে শুনতে শুনতে মানে একটা পড়া যদি 5 বার শুনি তাহলেই তো আমার হয়ে যাচ্ছে, 5 বার পড়া সমান হয়ে যাচ্ছে। তো সেইটাই আমার রিটেন করে যেত মাথাতে, যে ডাইরেক্ট মুখস্থ না করি কিন্তু ওইভাবে রিটেন হয়ে যেত। তো এই জিনিসটা সত্যিই আমাকে, অনেক সময় কী হয়, যারা পড়ছে হয়তো কিছুক্ষণ পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাবে বা হয়তো ভালো লাগছে না, কিন্তু আমার তো সেই অপশানই থাকছে না, আমি তো শুনেই যাচ্ছি। তো এই হিসাবে আমার মানে প্রিপারেশানটা, আর এই আরেকটা জিনিস ধৈর্য আর কনসিস্টেন্সি, যদি এই দুটো থেকে যায় তাহলে এখানে জেতা যাবে, না হলে সম্ভব নয়। তো ওইটা হয়েছে। ঠিক এই জায়গাটাতেই 2018 জীবনের নতুন পথ শুরু করলেন। হ্যাঁ, কিন্তু মনে হলো আমাকে থেমে থাকলে চলবে না। না, তারপরের যে স্টেপগুলো, আপনি একটার পর একটা WBCS, না এটাও আমার সীমা নয়, আপনি আবার প্রিপারেশন শুরু করলেন, না এটাও সীমা নয়, আবার প্রিপারেশন শুরু করলেন, তারপরে এসে দাঁড়ালেন, এই জার্নিটা যদি একটু বলেন। হ্যাঁ, আসলে সবারই তো গ্রুপ এটাতে যাওয়ার একটা তো অ্যাম্বিশন থাকে, আমারও আছে। আমার ওয়াইফই, আমি হয়তো থেমে যেতাম, আবার বলছে না আইলিপের সাথে তো যোগাযোগ থাকছেই। আর এইভাবে এখান থেকে যে সাপোর্টটা পেয়েছি, মানে মেটেরিয়াল থেকে, প্রতি বছর মেটেরিয়াল নিতে নিতে আমি বলছি আমার তো আর পড়তে পারবো না, আমি নেব না, কেন আমি নিয়ে কী করবো, এটা বরঞ্চ অন্য কেউ নিলে তার কাজে লাগবে। কিন্তু তাও বলতো না, এবারে লেটেস্ট এসেছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, তাও আমাকে ডেকে ডেকে দিয়ে দেওয়া হতো, মানে আমার জন্য আলাদা করে রেখে দেওয়া হতো। এমনকি অফ টাইমে এসে আমি জিজ্ঞাসাও করে নিতাম কিছু আমার অসুবিধা থাকলে। এই সাপোর্টগুলো সত্যি মানে আমাকে এত দূর এগিয়ে দেওয়ার জন্য হেল্প করেছে। আমি জানতে চাই, এবার গ্রুপ সি, WBCS গ্রুপ সি ছেড়ে দিয়ে এবার গ্রুপের সামনে, এই যে কোন বছর কি, এই ব্যাপারটা যদি একটু বলেন। তো ওইখানে তো আমি যখন ব্লকে ঢুকে যাওয়ার পর ও আর এক সমুদ্র, আর এক অভিজ্ঞতা, কেন সে ইলেকশন থেকে শুরু করে তার দুয়ারে সরকার আর হাজার স্কিমের মধ্যে তো অনেক কাজ। কিন্তু আমি দেখলাম যে আবার যদি শুরু করতে হয়, খুব অপশনালটাকে আগে ভালো করে করতে হবে, কেন গ্রুপ সি থেকে এতে ডিফারেন্সিয়েটিং হচ্ছে অপশনালটা খুব বড় ব্যাপার। তো ওটাই ওখানে আমি আবার শুরু করলাম, প্রতিদিন সকালে একটা করে পড়া এবং লেখা, এই জিনিসটা আমাকে এগিয়ে নিয়ে গিয়ে, তো সেই জন্য আমি এইবারে গ্রুপ এতে ইন্টারভিউ দিতে পেরেছি। এবার জানি না এবার ফাইনাল রেজাল্ট কী হবে, কিন্তু মানে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। আর অবশ্যই গ্রুপ এতে করে আমি যে কাজটা করছি সেটা আমার ভালোই লাগছে, সবই ঠিক আছে, কিন্তু গ্রুপ এতে যেতে পারলে তো অবশ্যই আরও ভালো লাগবে। এর পরে কি ভাবনা আছে, ওই যদি বলি দিগন্তের সীমা নেই? ভাবনা আছে, আমি তো যেটা কর্মজীবনে যা আমার কর্তব্য ডিউটি সেটা তো করব, কিন্তু আমি দেখেছি সব জায়গাতে ইনোভেটিভ কিছু করা যায়, মানে যা তদানীন্তন চলছে সেটা তো আছে। যেমন এই আইটি ডিপার্টমেন্টে, মানে অ্যাকচুয়ালি তো পঞ্চায়েতের কাজ অনেক দিন তো ট্র্যাডিশনালভাবে চলছে, কিন্তু ওদের কাজটাকে গভর্নেন্সের মাধ্যমে যদি মানে পরিচালনা করা যায়, অনেক কাজ ছোট হয়ে যায়, অনেক সময় বেঁচে যায়। তো সেইটা আমি আইটি ডিপার্টমেন্টে এসে, অ্যাকচুয়ালি আমি এখন একজন জয়েন্ট সেক্রেটারি স্যার আর অ্যাডিশনাল সেক্রেটারি, উনিও খুব এই জিনিসগুলোকে মানে প্রমোট করার চেষ্টা করছেন। তা আর আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আর ওনার আইডিয়া, এইগুলো মিলিয়ে তো আমি জানি না এরপরে কোন পোস্টে যাব, কিন্তু আমি গেলে অবশ্যই খুঁজে দেখব যে সেখানে কি ইনোভেটিভ কিছু করা যায় কি না। আর ইচ্ছা আছে যে আইলিপের সাথে মানে কমিউনিকেশন রেখে যাওয়া, কেননা এই পড়াশোনাটা এখন আমার ভালো লেগে গেছে। যে হিস্ট্রি আমি স্কুল লেভেলে কখনো পড়িনি, এখন আমি হিস্ট্রি নিয়মিত পড়ি, কেননা কোনো হিস্টোরিক্যাল আর্টিকেল দেখলেই পড়ি বা অ্যানথ্রোপোলজিক্যাল কোনো আর্টিকেল দেখলেই পড়ি। তো এই জিনিসটা আমি কন্টিনিউ করতে চাই। আসলে আপনি বললেন চাইল্ডের সাথে থেকে যাওয়া, পরিবারের একজন সদস্য হয়ে গেলে পরিবারকে তো আর ছেড়ে যাওয়া যায় না। না, সেটাই। পরিবার কি করে বড় হয়ে উঠবে, মানে আরো স্টুডেন্ট আগামী দিনে দিশা পাবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, আগামী দিনে অনেকেই তো চেষ্টা করছে, তো অনেকে ভেঙেও পড়ছে। এবার প্রিপারেশানটাকে, এই যেটা আমি বলছিলাম, আমি যেটা নিজের জীবন দিয়ে ফিল করেছি, যে কনসিস্টেন্সি থেকে যাওয়া কি হবে। আসলে আমার পক্ষে হয়তো ইজি হয়েছে, কারণ আমি একটা জব করতাম, তাই আমার হতাশাটা অত বেশি আসেনি। কিন্তু কনসিস্টেন্ট থেকে যাওয়া আর হচ্ছে ধৈর্য রাখা, এই দুটো জিনিস যদি রাখতে পারে তো সাফল্য আসার মানে সম্ভাবনাটা অনেক বেশি। আর অভিভাবকদের এক্ষেত্রে কি ভাবনা নিয়ে চলা উচিত? অভিভাবকদেরও তো এটা বলবো, যেমন আমাকে আমার বাবা মা তো করেছে, আমার ওয়াইফও অনেক হেল্প করেছে। তো সেই হিসাবে আমি দেখেছি সত্যি এই বাড়ির সাপোর্টটা খুব দরকার। মানে বাড়ি থেকে যদি,
জানি তাদেরও একটা ধৈর্য শেষ হয়, তারাও একটা এক্সপেকটেশনে থাকে না যে এই বছরের পরীক্ষাতে এই ভালো হলে এরপর এইটা করব, কিন্তু সেটা তো সবসময় হয়তো হয়ে ওঠে না। এই মোটিভেশনটা তাদের দিয়ে যেতে হবে, মানে বাড়ি থেকে মোটিভেট করা, যেটা আমি আইলিভ থেকেও অনেক সময় স্যারেদের কাছ থেকেও মোটিভেশন পেয়েছি যে স্যার ছেড়েই দিই, আমি যা করছি আইটিতে ওটাতেই রয়ে যাবো, আরে এত দূর এসেছে, এটা তো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিছু থাকবে না, এতটা পরিশ্রম, তা আরেকটু দেখো, আরেকটু করে যাও। তা এই যে মানে এতটা তো তারা করেইছে, এবার যদি ছেড়ে দেয় এতদিনকার তার ইনভেস্টমেন্ট, মানে যা টাইম, যা মানে পরিশ্রম সব নষ্ট হবে, তাই এটাকে এগিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত চেষ্টা করা। আপনার কাছে লাস্ট প্রশ্ন, সাকসেসের মূল মন্ত্র? সাকসেসের মূল মন্ত্র কি বলবো, এটা তো খুব কমপ্লেক্স, অনেক কিছু ফ্যাক্টর এর সাথে লেগে আছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে এটাই যে ধৈর্য এবং স্মার্ট ওয়ার্ক, আর তার সাথে হচ্ছে কনসিস্টেন্সি, এই তিনটেকে যদি রাখতে পারা যায় সাকসেস আসে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।